হ্যালো এভরিওয়ান, উই আর ফ্রম মনোস্কোপ। টুডে আজকে আমরা একটা খুব ভালো টপিক নিয়ে আলোচনা করছি, যেটা সবাই সচরাচর বলতে চায় না। সেটা হচ্ছে মেন্টাল হেলথ ডিসঅর্ডার। এটা কিরকম ভাবে আসে বা কেন আসে। তো আমি হচ্ছি অরিত্রা বিশ্বাস। আই এম আ কাউন্সেলিং সাইকোলজিস্ট ইন মনোস্কোপ। অ্যান্ড আজকে আমাদের সাথে আছেন খুব বড় ক্লিনিক্যাল সাইকোলজিস্ট অভিষেক হানসা স্যার। হ্যালো, ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ অরিত্র, আমাকে ডাকার জন্য তোমাদের এই ব্রডকাস্টে। আমি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, আমি অভিষেক হংস। আমার পিএইচডি চলছে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে। আমি এমফিল করেছি। আমি নিউরোসাইকোলজিতে স্পেশালাইজেশন করেছি নিম্যান্স ব্যাঙ্গালোর থেকে। লাস্ট 15 ইয়ার্স ধরে আমি এই ফিল্ডে আছি। বিভিন্ন রিসার্চ করেছি, সেই রিসার্চ ওয়ার্কের সাথে জড়িত। তো এই হচ্ছে আমি। তো দাদা, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করতে চাই, আমাদের টপিক হচ্ছে মেন্টাল হেলথ ডিসঅর্ডার। যেটা এখন সারা পৃথিবী জুড়ে সবাই এটা নিয়ে অনেক কাজ করছে, অনেক কিছু আমরা নিউজের মাধ্যমে শুনতে পাচ্ছি। তো এই মেন্টাল হেলথ ডিসঅর্ডারটা আসলে আমরা কি বুঝি সাধারণ ভাষায়? হ্যাঁ, মেন্টাল হেলথ ডিসঅর্ডারের আগে আমাদের বোঝাটা দরকার যে মেন্টাল হেলথ কি। মেন্টাল হেলথ বলতে আমরা কি বুঝি? মেন্টাল হেলথ মানে হচ্ছে যেখানে আমাদের ইমোশনাল, সাইকোলজিক্যাল এবং সোশ্যাল ওয়েলবিং, যেখানে আমরা ইমোশনালি স্টেবল থাকছি, সোশ্যালি অ্যাডিকুয়েট মানে ইকুইপ থাকছি, যেখানে আমরা সব কাজকর্মগুলো প্রপারলি করছি, এবং সাইকোলজিক্যালি ফিট থাকা। এইটা হচ্ছে আমাদের মেন্টাল হেলথ বলতে আমরা বুঝি। এবং তুমি ঠিকই বলেছো, আজকের ডেটে মেন্টাল হেলথ একটা বার্নিং ইস্যু, এবং আগামী দিনে পুরো ওয়ার্ল্ড ওয়াইড পুরো ফোকাসটাই মেন্টাল হেলথ নিয়ে কাজকর্ম চলছে, এবং তার ফলে এই রিক্রুটমেন্ট থেকে শুরু করে সবকিছুই মেন্টাল হেলথ নিয়ে এখন যথেষ্ট ফাস্ট সবকিছু কাজকর্ম চলছে। আমরা অনেক কিছু দেখতে পাই, যেরকম ধরুন আমরা যদি সাধারণ মানুষের কথা বলি, তো মেন্টাল হেলথ ডিসঅর্ডার বা এইরকম যে আমরা টার্মটা ইউজ করি, মানসিক অসুবিধা বা মনোরোগ, তো সাধারণ মানুষের কাছে এটা একটা ট্যাবু অবজেক্ট হয়ে গেছে। মানে বাবা, আমার মেন্টাল হেলথের কোনো অসুবিধা হবে, আমাকে হয়তো লোকে পাগল বলবে। বা সচরাচর কেউ আপনার কোনো ডক্টর বা কোনো কাউন্সিলরের কাছে যেতে চায় না, লজ্জা বা সমাজে লোকে কি বলবে এরকম। তো এই জিনিসটাকে আমরা কিভাবে হ্যাঁ, ঠিক এটা করতে পারি? এটা তুমি একটা খুব ভালো পয়েন্ট রেজ করেছো। এইটা এখনো আছে, নেই বলবো না আমি। মানে কিন্তু আগের থেকে এই ট্যাবুটা অনেক কমে গেছে। অ্যাকচুয়ালি সমস্যাটা কোথায় হয়, আমরা মানসিক সমস্যা বললেই, কাউকে যদি আমরা বলি যে তোমার একটা মনের সমস্যা হয়েছে, তুমি একটুখানি সাইকোলজিস্টের কাছে যাও কি সাইকিয়াট্রিস্টের কাছে যাও, মানুষ সঙ্গে সঙ্গে মাথায় যেটা মনে করে যে যারা রাস্তায় ঘুরছে সেই মানুষগুলোর সাথে নিজেকে কম্পেয়ার করতে থাকে, যে আমি কি রাস্তায় ঘুরছি, আমি কি ওদের মতন, আমি তো ঠিক আছি। এই জায়গাটা থেকে তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা। যেমন সব শরীর খারাপই ক্যান্সার নয়, সব শরীর খারাপ তো হার্ট অ্যাটাক হচ্ছে না। শরীর খারাপেরও প্রচুর রকমের শরীর খারাপ হয়। কোনোটা ভাইরাল ফিভার হচ্ছে, কখনো জন্ডিস হচ্ছে, কখনো নিউমোনিয়া হচ্ছে, কখনো ম্যালেরিয়া হচ্ছে, কখনো ক্যান্সার আছে, বিভিন্ন রকমের ডিসঅর্ডার আছে, কিন্তু সব রোগ মানেই ক্যান্সার নয়। ঠিক তেমনি সব মনের সমস্যা কি মনের অসুখ মানেই সেটা ওই ধরনের অসুখ সেটা নয়। যে অসুখটাকে নিয়ে আমরা কম্পেয়ার করে সাধারণ মানুষ, তারা হচ্ছে স্কিজোফ্রেনিক, মানে যাদেরকে আমরা রাস্তায় দেখি স্কিজোফ্রেনিক পেশেন্ট, নইলে বাইপোলার। তাদের হয়তো কেউ বাড়ির লোক নেই যে তাদেরকে টেক কেয়ার করার কি তাদের ট্রিটমেন্ট দেওয়া। তাদেরকে যদি ট্রিটমেন্ট করা হয়, উইদিন এ 5 ডেজ, উইদিন এ 10 ডেজ এর মধ্যে তাকে চিনতে পারবে না যে ওই মানুষটাকে সেই রাস্তায় দেখছিল। তারা যেহেতু ট্রিটমেন্ট পায়নি, তাই তারা ওইখানে। তো আমরা সবসময় হায়ার ডিসঅর্ডারটাকে নিয়ে কম্পেয়ার করছি। আমার তো ছোট কোনো শরীর খারাপ হতে পারে, ছোট মন খারাপও হতে পারে, আমার প্যানিক অ্যাটাক হতে পারে, অ্যাংজাইটি হতে পারে, কি মন খারাপ হয়েছে সেখান থেকে আমি বেরোতে পারছি না, কাউকে এটা শেয়ার করতে চাই। তার জন্য আমার সাথে ওকে কম্পেয়ার করার তো দরকার নেই। যেমন আমাদের জ্বর হলে তো আমরা ক্যান্সারের সাথে কম্পেয়ার করি না, কিংবা কোথাও ঘা হয়ে গেল মানে আমার ক্যান্সার হয়ে গেছে এটা তো ভাবি না। হ্যাঁ, একদমই তাই। সেই জায়গাটা আমাদেরকে পাল্টাতে হবে। সেটা আগের থেকে অনেক পাল্টেছে, তবে এখনো ফাইট করছে। কিছুদিন আগে আমার কাছে একটা ক্লায়েন্ট এসেছিল, তার মা তার বাচ্চাটাকে মানে লুকিয়ে নিয়ে এসেছিল, আচ্ছা। যাতে তার বাড়ির লোক জানতে না পারে যে সে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট কি সাইকোলজিস্টের কাছে যাচ্ছে, তার একটা পড়াশোনার রিলেটেড সমস্যা নিয়ে ডিসকাস করতে। মানে সে তার বাড়িতে বলে এসছে যে আমি টিউশনে যাচ্ছি, এবং সে তার মায়ের নামে দেখাতে এসছে, এমনকি তার ছেলের নামেও প্রেসক্রিপশন বানানো হয়। তা এরকমও এখনো ফেস করছে, এবং সেটাকে তাকে কাউন্সিলিং করা হলো, তাকে বোঝানো হলো জিনিসটা, এবং তার মা বোঝে। এবার তাকে গিয়ে কোথাও একটু বাবাকে বোঝাতে হবে, ফাইট করতে হবে, কোথাও একটা স্ট্যান্ড পয়েন্ট নিতে হবে।
সেটা যে এখন পুরোটাই চলে গেছে বলবো না, এখনো চলছে, আমরাও ফেস করছি, তাদেরকে বোঝাচ্ছি, এবং যতই অ্যাওয়ারনেস প্রোগ্রাম চলবে, যত ব্রডকাস্ট চলবে, তত মানুষ অ্যাওয়্যার হবে, কনফিডেন্স বাড়বে, যত মানুষের কনফিডেন্স বাড়বে তত তারা এগিয়ে আসবে। সেটাই, সেটাই। আচ্ছা, একটা জিনিস আমরা সবাই সাধারণ মানুষ হিসেবে জানতে চাই যে মেন্টাল হেলথ ডিসঅর্ডার তো অনেক ধরনের আছে, বড়দেরও আছে, একদম। ছোটদের আছে। তো এটার ব্যাপারে যদি আপনি একটু কিছু বলেন। হ্যাঁ, মানে আমরা যদি ছোট, বড় আর বয়স্ক তিনটে ভাগে ভাগ করি, মানে চাইল্ডহুড কিংবা আর একটা বাড়াতে পারি আমরা, চাইল্ডহুড একটা ডিসঅর্ডার, একটা অ্যাডোলেসেন্স গ্রুপের একটা ডিসঅর্ডার হয়, একটা তোমার অ্যাডাল্টহুডে ধরতে পারি, একটা ওল্ড এজে ধরতে পারি, যদি এইভাবে আমরা একটা ক্যাটাগরাইজ করি। চাইল্ডহুডের কিছু কমন ডিসঅর্ডার আমরা সবাই জানি, এবং এখন স্কুলে স্কুলে সাইকোলজিস্ট হয়েছে, কাউন্সিলর হয়েছে, এবং বাবা মারা অনেক সচেতন, ইংলিশ মিডিয়ামের বাবা মারা আরো বেশি সচেতন, যেখানে আমরা অটিজম, এডিএইচডি, লার্নিং ডিসেবিলিটি এবং এই জিনিসগুলোকে নিয়ে প্রচুর মুভিজ আসছে, সিনেমা হয়েছে, তার ফলে আমরা আরো বেশি সচেতন হয়েছি। এই বাচ্চাগুলোর কি হয় যে তারা নয় পড়াশোনায় গিয়ে একটু ডিফিকাল্টি ফেস করতে থাকে, কারোর হয়তো কথা বলতে দেরি হচ্ছে, কারোর সোশ্যাল ইন্টারাকশনে প্রবলেম হচ্ছে, কেউ পড়া মনে রাখতে পারছে না, ডিফিকাল্টি ফেস করছে, এবং এইগুলো ছোটবেলা থেকেই না বোঝা যায়। 2 বছর 2.5 বছর বয়স যখনই হয় সেই সময় থেকেই বোঝা যায় কারোর স্পিচের প্রবলেম হতে শুরু করছে, মানে স্পিচটা ডিলে হচ্ছে, হাঁটতে একটু দেরি শিখছে, এগুলো ইন্ডিকেশন। এবং সেই বাচ্চাগুলোকে যত আর্লি আমরা নিয়ে আসবো তত আমাদের লাভ হয়, ট্রিটমেন্টে লাভ হয়। আর একটু বড় বয়সে যেটা দেখা যায় যে কন্ডাক্ট ডিসঅর্ডার, মানে সেটাকে সহজভাবে বললে যে বাবা মার কথা শুনছে না, ডিসওবে করছে, যা বলছে যদি বলে এইদিকে যাও যাচ্ছে উল্টো দিকে, অ্যাগ্রেশন, অ্যাঙ্গার আউটবার্স্ট হচ্ছে, ঝগড়া করছে, অশান্তি করছে, কোথাও মারপিট করছে, ডিমান্ডিং অ্যাটিটিউড, এই জিনিসগুলো হচ্ছে। তারপরে কিছু পার্সোনালিটি ডিসঅর্ডার থাকে, যেটা অ্যাডোলেসেন্স পিরিয়ডেও দেখা যায়, যেখানে দেখবে প্রচুর ছেলেমেয়েরা হাত কাটে, কিছু একটা হলে হাতটা কাটতে শুরু করে। হুম। তো এই যে হাত কাটা কিন্তু একটা সমস্যা, এটা একটা মানসিক সমস্যার একটা পার্ট। আমাদেরও দুঃখ হচ্ছে, তোমারও দুঃখ হয়, প্রত্যেকটা মানুষের দুঃখ হয়, আমরাও অনেক কষ্ট থাকি, তার মানে কি আমরা সঙ্গে সঙ্গে হাত কাটি? কাটি না। কিন্তু ওদের ওই না কাটলে ওদের মন থেকে ঠিক শান্তি আসে না, মানে ওরা ওই দুঃখটা রিলিজ করতে পারে না। তো এইগুলো হচ্ছে এক একটা সিমটম, যেগুলো এক একটা ইন্ডিকেশন, যেখান থেকে বাবা মারা বুঝতে পারবে যে একটা কিছু অসুবিধা হচ্ছে আমার ছেলে মেয়ের, তো আমাদেরকে কারোর কাছে একটা নিয়ে যেতে হবে, এবং সাইকোলজিস্টের সাথে তো গিয়ে কথা বলা, সেখানে তো ওষুধ খাওয়ার কিছু নেই, সে যেভাবে গাইড করবে সেভাবে চলবে। আরো একটু পরে হচ্ছে অ্যাংজাইটি ডিসঅর্ডারের মধ্যে অনেক রকম ডিসঅর্ডার থাকে, প্যানিক অ্যাটাক আছে, ফোবিয়া আছে, জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে, ওসিডি আছে। প্যানিক অ্যাটাককে যদি সহজভাবে বলা হয়, অনেকের শ্বাসকষ্ট হয়, নিঃশ্বাস নিতে পারছে, কিন্তু তার শারীরের কোনো সমস্যা নেই, স্যাচুরেশন 100, 95, কিন্তু শ্বাসকষ্ট হচ্ছে, এটাকে আমরা প্যানিক ডিসঅর্ডার বলি। ওসিডি হচ্ছে সহজ ভাষায় আমরা ছুঁচিবাই বলি, অনেক জল ঘাটছে, পরিষ্কার করছে, নোংরা ঘেন্না, এই যে বাতি, এটাকে আমরা ছুঁচিবাই বলি। কিন্তু ওসিডির একটা বড় আমব্রেলা টার্মের প্রচুর ধরনের সিমটমস আছে, কমন সিমটমস এইগুলো। ফোবিয়া, খুব আমরা ভালো করেই জানি, কোথাও একটা জিনিসকে নিয়ে ভয়, সেটা হাইট নিয়ে হতে পারে, লিফটে হতে পারে, অ্যানিমেল রিলেটেড হতে পারে, জল রিলেটেড হতে পারে, ব্লাড রিলেটেড হতে পারে, এটা হচ্ছে ফোবিয়া। জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার মানে হচ্ছে একটা ফ্রি ফ্লোটিং অ্যাংজাইটি, যে মানুষটা সবসময় অ্যাংসাস, সিচুয়েশন নর্মাল, এনভায়রনমেন্ট নর্মাল, কিছু নেই, কিন্তু সে একটা অ্যাংজাইটিতে চলছে কন্টিনিউয়াস, যে কিছু একটা হচ্ছে, কিছু একটা হচ্ছে না, সেটাকে আমরা জেনারেলাইজ অ্যাংজাইটিতে বলি। আর কমন যেটা আমরা সবাই ইউজ করি, ডিপ্রেশন, কিছু হ্যাঁ, হলেই এইটা একটা ডিপ্রেশন, জিনিস আমার সবাই না জানার। ডিপ্রেশনে আছে, আমার মানে মন খারাপ ব্যাপারটা উঠে গেছে কিন্তু ডিপ্রেশনে চলে গেছে, এরকম একটা ব্যাপার, কিন্তু অ্যাকচুয়ালি তার মনটা খারাপ, কিন্তু আমরা সেটাকে একটা লেম্যান টার্মে নিয়ে চলে এসেছি, কিছু হলেই ডিপ্রেসড আছি, আজকে ভালো নেই, এই। আর তুমি স্কিজোফ্রেনিয়া, বাইপোলার তো আছে, তার সাথে সাথে তুমি ওল্ড এজে তুমি ডিমেনশিয়া, অ্যালজাইমার, পার্কিনসন, এই ডিসঅর্ডার গুলো দেখা যায়। তার সাথে অ্যাডিকশন আছে, অ্যাডিকশন একটা বড় জায়গা যেখানে ট্রিটমেন্টের দরকার। এই একটা ওভারঅল তোমার সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, ছোট করে যদি আমরা বলি, কারণ এটা তো বলতে গেলে এটাই একটা এপিসোড হয়ে যাবে, এক একটা সেটাই। ডিসঅর্ডারই এক একটা এপিসোড, হুম। এটা একটা ছোট করে আমাদের তো আন্ডারস্ট্যান্ড। মেনলি যেটা আমরা বুঝতে পারছি যে ডিসঅর্ডারটা একটা বিশাল বড় আমব্রেলা টার্ম একদম, হয়ে যাচ্ছে। একদম। তো সেই জায়গা থেকে ডিপ্রেশন বা যেগুলো আমরা রোজ শুনি, হুম, আমার এনজাইটি হচ্ছে হুম। বা আমার ডিপ্রেশন হচ্ছে, এগুলোর কি ট্রিটমেন্ট মানুষ ফলো করতে পারে? হ্যাঁ, যেটা হচ্ছে দেখো, ট্রিটমেন্টের আগে তোমাকে বুঝতে হবে তোমার ডায়াগনোসিসটা। তুমি ভাবছো তুমি ডিপ্রেসড, তুমি আদৌ ডিপ্রেসড কিনা, মানে ডিপ্রেস ইন দ্য সেন্স তুমি আদৌ ডিপ্রেশনে আছো কিনা, সেটাকে তো ফাইনালাইজ করতে হবে।
তুমি ভাবছো আমার প্যানিক অ্যাটাক হচ্ছে, তুমি প্যানিক অ্যাটাকে নাও থাকতে পারো, তুমি হয়তো এমনি নর্মাল অ্যাংজাইটিতে আছো। যেটা হচ্ছে এটা এখন এত কমন টার্মিনোলজিতে এসে গেছে, মানে টার্মে চলে এসেছে। আমার কাছে প্রচুর ক্লায়েন্ট এসেছে বলে আমি ডিপ্রেস, কি আমার প্যানিক অ্যাটাক হয়েছে, তাহলে বলুন। এবার আমি আমার প্যানিক অ্যাটাকের সিমটমস ধরে আমরা যখন জিজ্ঞেস করতে থাকছি যে এইগুলো এগুলো হয়েছে কিনা, না এগুলো তো হয়নি। ডিপ্রেশনের সিমটমস ধরে যখন জিজ্ঞেস করি যে এইগুলো এগুলো হয়েছে কিনা, তখন বলেন না এটা তো হয়নি। তার মানে তার বেসিক্যালি হচ্ছে তার মন খারাপ হয়েছে, কিংবা একটা ইনসিডেন্ট হয়েছে, তার দুঃখ হয়েছে, খারাপ লেগেছে, সেটা কাউকে সে শেয়ার করতে পারছে না, কি সেখান থেকে সে বেরোতে পারছে না। কিংবা তার কোনো একটা সিচুয়েশনে তার অ্যাংজাইটি হচ্ছে, একটা অসুবিধা হচ্ছে, টেনশনে থাকছে, সে সেটা থেকে বেরোতে পারছে না। তার মানে সেটা প্যানিক ডিসঅর্ডার কিংবা ডিপ্রেশন না। ডিসঅর্ডার যখনই আমরা বলবো, তার মানে ওই বিষয়টা তার সোশ্যালি হ্যাম্পার করবে, তার ডেইলি রুটিনটাকে হ্যাম্পার করবে, তার পার্সোনাল লাইফটাকে হ্যাম্পার করবে, তার ওয়ার্ক লাইফকে হ্যাম্পার করবে, তার সাথে আরো অনেক সিমটমস থাকবে। তখন সেটাকে একত্রিত ভাবে ডিসঅর্ডার বলি, এবং সেটা একটা সাস্টেন থাকতে হবে একটা পিরিয়ড। এক একটা ডিসঅর্ডারের এক এক রকম, কোনোটা 2 সপ্তাহ, কোনোটা 3 সপ্তাহ, কোনোটা 1 মাস, এইভাবে ধরে আমাদের ডায়াগনোসিসটা হয়। তো সবার প্রথম আমাদের ডায়াগনোসিসটাকে কনফার্ম করতে হবে। সেই জন্য কিছু ডায়াগনস্টিক টেস্ট থাকে, সাইকোমেট্রি টেস্ট বলি, যেখানে বিভিন্ন রকমের সাইকোলজিক্যাল টেস্ট থাকে, যে টেস্টের মাধ্যমে আমরা ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্কিজোফ্রেনিয়া, বিভিন্ন রকম ডিসঅর্ডারকে ডায়াগনোসিস করি। ধরুন তোমার একটা মনে হচ্ছে, তুমি ডায়াগনোসিস না করেই কেন ওষুধ খেতে যাবে? আগে তুমি ডায়াগনোসিস করো যে তোমার কি রোগ হয়েছে, তারপরে তুমি সাইকোথেরাপি নেবে না ফার্মাকোথেরাপি নেবে না দুটোই নেবে, সেটা তুমি তারপরে ডিসাইড করবে। কিন্তু তোমার কি সমস্যা আদৌ আছে কি নেই, সেটা তো আগে তোমায় জানতে হবে। যেমন আমার সুগার হয়েছে কি হয়নি, সেটা তো আমি টেস্ট করে দেখি, যে ব্লাড টেস্ট করে যে আমার সুগার আছে কি নেই, তারপরে তো আমি ওষুধ খেতে যাই। যদি বর্ডার লাইন থাকে, তখন তো আমি নিউট্রিশনিস্ট কনসাল্ট করে লাইফস্টাইল চেঞ্জ করে মেনটেন করতে পারি। তো এইটা হচ্ছে বিষয়। একটা কোশ্চেন করে আমরা এবারে ওখানে শেষ করব। দাদা, এই যে কোনো রকমের মানসিক অসুবিধা বা এই মেন্টাল ডিসঅর্ডারে মানুষের মানে যে কোনো মানুষের ফ্যামিলিকে কিভাবে সাপোর্ট করা উচিত? এটা খুব দরকার, কারণ আমরা যদি ফ্যামিলির সাপোর্ট না পাই কোনো কিছুই করতে পারি না। তো এইটাও হ্যাঁ, একটা না খুব এই বড় ফ্যামিলি জিনিস। সাপোর্টে যাওয়ার আগে তোমাকে একটা জিনিস বুঝতে হবে, যে ফ্যামিলির একটা কনসার্ন থাকে, যে আমি ওষুধ খাওয়াচ্ছি মানেই তার মানে তার একটা মানসিক রোগ হয়ে গেল, এবং মানসিক রোগ হয়েছে মানে আমাকে তাকে ওষুধ খাওয়াতেই হবে। এখানে 2 ধরনের ট্রিটমেন্ট হয়, একটা হচ্ছে সাইকোথেরাপি দিয়ে, একটা হচ্ছে ফার্মাকোথেরাপি। কিছু কিছু সময় দুটোকে ক্লাব করে হয়, মানে সাইকোথেরাপি ফার্মাকোথেরাপি কন্টিনিউয়াস একসাথে চললে তার ভালো রেজাল্ট পাওয়া যায়। এবার সবার প্রথম হচ্ছে, সব ডিসঅর্ডারে তো তোমার ওষুধের দরকার লাগে না। প্রচুর ডিসঅর্ডার আছে, যেটা ওয়ার্ল্ড ওয়াইড রিসার্চ এভিডেন্স আছে, যেখানে প্যানিক ডিসঅর্ডার, ডিপ্রেশন, এরকম প্রচুর ডিসঅর্ডার আছে, যেখানে তোমার সাইকোথেরাপি দিয়েই তুমি সুস্থ হয়ে যেতে পারো, উইদাউট মেডিসিন। তো সেখানে ফ্যামিলিদের অত চাপটা থাকে না, যে ঠিক আছে আমি থেরাপিতে নিয়ে যাচ্ছি, তারা থেরাপি চলছে, সেখান থেকে সেটা সে ওভারকাম করে আসছে, দিয়ে আস্তে আস্তে একটা জায়গায় চলে আসছে। যখন তোমার মেডিসিনের যদি দরকার লাগে, একটা থেরাপি সেশন চলতে চলতে যখন ফ্যামিলি অ্যাওয়্যার হতে থাকে, তাদের স্টিগমাটা ব্রেক হতে থাকে, তাদের অ্যাকসেপ্টেন্স বাড়তে থাকে, তখন তারা অটোমেটিক, আমরা তখন যদি মনে হয় যে এই পেশেন্টটাকে আমার ওষুধ দরকার, ওষুধ না হলে চলবে না, তখন অটোমেটিক তারা সেখান থেকে চলে যেতে পারে ইজিলি। কিন্তু শুরুতে তাদের একটু অসুবিধা হয়, কেন সোশ্যালি বিভিন্ন রকম চিন্তা আসে, যে মেয়ের বিয়ে দেবো কি, ছেলে কি বিয়ে দিতে গেলে তাকে কি বলবে, একে কি বলবো, এরকম বিভিন্ন জিনিস আছে। তো শুরুতেই আমাদের ওরকম না ভেবে, আগে আমরা ধাপে ধাপে যদি যাই, একজন থেরাপিস্টের কাছে গেলাম, ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে, সেখানে থেরাপি করালাম, কি চলছে সেই অনুযায়ী আমরা স্টেপ বাই স্টেপ বলে, আমাদের মনে হয় এই জায়গাটা অসুবিধা হয় না। আর ফ্যামিলি সাপোর্ট তো দরকার, উইদাউট ফ্যামিলি সাপোর্ট কি করে হবে? ওই যে আমি যার ক্লায়েন্টের কথা বললাম, তার মাকে ওইভাবে নিয়ে আসতে হচ্ছে, এবার সে তো ট্রিটমেন্টটায় যেতে পারবে না, লুকিয়ে লুকিয়ে তো ট্রিটমেন্ট হবে না, সেটা তার একদিন এলে তো শেষ হবে না। তো ফ্যামিলি সাপোর্টটা সত্যিই দরকার। উইদাউট ফ্যামিলি সাপোর্টে এই ট্রিটমেন্ট কেন, কোনো ট্রিটমেন্টই এগোনো যায় না। তো ফ্যামিলিকে এগিয়ে আসতে হবে, কোনো অসুবিধা থাকলে সেটা সাইকোলজিস্টের সাথে ডিসকাস করতে হবে, কনসাল্ট করুক, তার যে মিসকনসেপশন, কনফিউশন, সেগুলোকে দূর করুক, করে জিনিসটার মধ্যে আসুক। কিন্তু আসুক কেন, এটা এমন একটা রোগ যেটা কিন্তু পুরো লাইফটাকেই ডিস্ট্রয় করতে পারে রয়ে গেলে। মানে সে তুমি যত ভালোই স্টুডেন্ট হও না কেন, তুমি যদি মানসিক ভাবে অসুবিধা থাকে, তুমি তো গিয়ে পারফর্ম করতে পারবে না ভালো করে। ধন্যবাদ দাদা, আজ আপনার থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম, ভবিষ্যতে আরো অনেক কিছু জানবো।
থ্যাংক ইউ এখানে আসার জন্য আমাদের Welcome. মাঝখানে। নমস্কার।